হাতে যদি 2 দিন ছুটি থাকে তাহলে আপনারা অনায়াসে ঘুরে আসতে পারেন মুর্শিদাবাদ। আমরা সবাই জানি বাংলার ইতিহাসে মুর্শিদাবাদ জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব কতখানি। আমিও এরকম 2 দিনের ছুটি পেয়ে বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। চলুন তাহলে ঘুরে দেখা যাক মুর্শিদাবাদের আনাচে কানাচে কী কী দেখার জিনিস আছে। আমরা সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেসে করে রওনা দিয়েছিলাম কলকাতা স্টেশন থেকে। যারা শিয়ালদা থেকে আসতে চান লালগোলা প্যাসেঞ্জার এক্সপ্রেসেও আসতে পারেন। আমরা মুর্শিদাবাদ পৌঁছে হোটেলে ওঠার পর কিছুক্ষণ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম এবং প্রথমেই যেখানে গেছিলাম সেটা হচ্ছে কাঠগোলা বাগান। কাঠগোলা প্যালেসে আপনার এই জিনিসগুলি দেখার আছে। মাথাপিছু 30 টাকা মূল্যের টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে এবং আপনি যদি গাইড নিতে চান তাহলে অল টোটাল গাইড 100 টাকা নেবে সব কিছু বুঝিয়ে দেখানোর জন্য। আমরাও গাইড নিয়েছিলাম এবং আমার মনে হয় জায়গাটির ইতিহাস ঠিকমতো বোঝার জন্য একজন গাইড নিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। এই প্যালেসটি লক্ষ্মীপাদ সিং দুর্গার এবং ধনপদ সিং দুর্গার এই 2 ভাই দ্বারা নির্মিত একটি প্যালেস এবং এই প্যালেসটির নামকরণ হয় কাঠগোলাপের বাগান থেকে। এই প্যালেসটির ভেতরে আগে অনেক কাঠগোলাপের বাগান ছিল, সেই থেকে এই প্যালেসটির নাম ছিল কাঠগোলাপ প্যালেস। এখন সেটি রূপান্তরিত হয়ে কাঠগোলা প্যালেস নামে পরিচিত। ঢুকতেই প্রথমে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই সুড়ঙ্গটি। এই সুড়ঙ্গটির মাধ্যমেই নাকি দুর্গার বাহাদুর রায়বল্লভ জগৎ শেঠের বাড়িতে যাতায়াত করতেন এবং এই সুড়ঙ্গটি নাকি নবদ্বীপ মায়াপুর অবধি বিস্তৃত। পরে ভাগীরথীর বন্যার সময় ভাগীরথীর জল প্রবেশ করে এই সুড়ঙ্গটি এখন বন্ধ হয়ে যায়। এই কাঠগোলা প্যালেসের ভিতরে একটি জৈন মন্দির আছে। এই মন্দিরটি এখন রিপেয়ারমেন্টের কাজ চলছিল বলে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। মন্দিরটির চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ এবং মন্দিরটির উল্টো দিকে একটা পুকুর আছে, সেখানে অনেক বড় বড় মাছ আছে বলা হয়। হাতে একটু সময় নিয়ে আসলে 1.5 থেকে 2 ঘন্টায় এই প্যালেসটি ঘুরে দেখতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। এইটি হচ্ছে নাচমহল। এইখানে লখনৌ থেকে বিভিন্ন নামকরা নৃত্যশিল্পীরা আসতেন নৃত্য পরিবেশন করতে এবং চারিদিকে যে গ্যালারি আছে সেখান থেকে রাজারা বসে নৃত্য দেখতেন। এবং এই প্যালেসের ভেতর একটি মিউজিয়াম আছে। এই প্যালেসেরই ডান দিকে আপনি এই পুকুরটা দেখতে পাবেন। এই পুকুরে এইখানে যে 4 রাজা ছিলেন সেই 4 রাজার যে রানীরা এখানে আপনার স্নান করতেন এবং স্নান করার সময় এখানে চারদিকে যে 4টে গম্বুজ দেখতে পাচ্ছেন, এখানে মহিলা সিপাহীরা এখান থেকে রানীদের পাহারা দিত। এই প্যালেসের ভেতরে একটি ছোট্ট চিড়িয়াখানা আছে, আমরা বলেছিলাম। সেই চিড়িয়াখানায় আপনারা বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন। ছোট বাচ্চাদের নিয়ে আসলেও এখানে বেশ ভালো লাগবে এখানকার পশু পাখিদের দেখতে। এবং এখানে যে মিউজিয়ামের কথা বলেছিলাম সেখানে ক্যামেরা অ্যালাউড নয় বলে আমি কোনো ভিডিওগ্রাফি ওখানে করতে পারিনি। সেখানে এখানকার রাজাদের ব্যবহৃত বিভিন্ন রকমের আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, তারপর এখানকার যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন রকমের পেন্টিং দেখতে পাবেন। আমাদের নেক্সট গন্তব্য ছিল নসিপুর রাজবাড়ি। এখানে বিভিন্ন বাংলা সিনেমা শুটিং হয় এবং এই রাজবাড়িটি দেবী সিংয়ের দ্বারা প্রতিষ্ঠিত। দেবী সিং সমগ্র বাংলার ট্যাক্স কালেক্টর ছিলেন এবং তিনি এতটাই নৃশংস ছিলেন যে ইতিহাস তাকে ডাকাত নামে খ্যাত করেছেন। এই রাজবাড়ির মধ্যে বিভিন্ন দেবদেবীর মন্দিরের সাথে সাথে একটি খুব জাগ্রত কালী মন্দিরও আছে। এই পুরো বাড়িটি ঘুরে দেখার জন্য আমরা একজন গাইড নিয়েছিলাম এবং তিনি অল টোটাল 50 টাকা নিয়েছিলেন। নসিপুর রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদের মূল আকর্ষণ হাজারদুয়ারিতে। 1000টি জানলা দরজা বিশিষ্ট হওয়ায় নাকি এই প্রাসাদের নামকরণ করা হয় হাজারদুয়ারি, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় এখানকার অধিকাংশ জানলা দরজাই নকল, যা দূর থেকে দেখে বোঝার একটুও উপায় নেই। এই হাজারদুয়ারির উল্টো দিকেই অবস্থিত নিজামাত ইমামবাড়া প্যালেস, যেখানে ঢুকতে দেওয়া হয় না, বছরে 1 দিন মাত্র ঢুকতে দেওয়া হয়। এবং নিজামাত ইমামবাড়ার পাশেই অবস্থিত ক্লক টাওয়ার বা ওয়াচ টাওয়ার। এই চারিদিকের পরিবেশটি খুবই সুন্দর। নবাব হুমায়ুন যা ইউরোপীয় ধাঁচে এই প্রাসাদটি নির্মাণ করেন, যার প্রবেশ মূল্য 25 টাকা মাথা পিছু। বর্তমানে এই প্রাসাদটির ভেতরে যে মিউজিয়াম আছে তাতে 3 তলায় নবাব ও বেগমদের থাকার ঘর এবং 2 তলায় অতিথিশালা, দরবার, পাঠাগার এবং 1 তলায় অফিস ঘর এবং গাড়ি রাখার ব্যবস্থা আছে, কিন্তু দুর্বল কাঠামোর জন্য 3 তলায় দর্শকদের প্রবেশ করতে দেওয়া হয় না। মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আমাদের নেক্সট গন্তব্য ছিল কাটরা মসজিদ। এটিতে প্রবেশ করতে হলে অবশ্যই 4:45টার আগে আসতে হবে এবং এর কোনো টিকিট নেই।
নবাব মুর্শিদ কুলি খাঁ এই কাটরা মসজিদটি নির্মাণ করেছিলেন এবং এই কাটরা মসজিদের স্থাপত্য অসাধারণ। বলা হয় এইখানে নাকি আগে প্রায় 2000 জন একসাথে বসে নামাজ পড়তে পারতেন এবং এর প্রতিটি কক্ষে প্রায় 700 জন একসাথে কোরআন পড়তে পারতেন। এই মসজিদটির স্থাপত্য অসাধারণ, যা আপনার ঘুরে দেখতে খুবই ভালো লাগবে। এবং এই মসজিদটির চারদিকে 4টি গম্বুজ বা টাওয়ার ছিল, যার 2টি এখন বর্তমান রয়েছে। এই গম্বুজগুলি থেকে বন্দুক দ্বারা গুলি বর্ষণ করা হতো। এই মসজিদটির পাশেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। এরপর আমরা পৌঁছে গেলাম জাহানকোসা কামান দেখতে। এইটি নবাবী আমলের যুদ্ধাস্ত্রের একটি উল্লেখযোগ্য নিদর্শন, যার অর্থ পৃথিবীর ধ্বংসকারী। আজকে আমাদের শেষ গন্তব্য ছিল মতিঝিল পার্ক। মতিঝিল পার্কে আগে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হতো সেটা এখন আর হয় না, বন্ধ করে দিয়েছে। তবে পার্কটা সন্ধ্যাবেলায় ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইডস আছে এবং পার্কের পাশে একটি ফুড স্টল আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আজকের ঘোরা এখানেই শেষ করে পরের দিন প্রথমেই আমরা চলে গেলাম ভাগীরথীর ওপারে কিরিটেশ্বরী মন্দিরে। এটিকে বলা হয় 51টি সতীপীঠের একটি, এবং কেউ কেউ বলে এখানে সতীর কপাল পড়েছিল, কেউ কেউ বলে এখানে সতীর চোখের মণি পড়েছিল। এই কিরিটেশ্বরী মন্দিরটি ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। এখানে একটি পুরনো মন্দির, নতুন মন্দির আছে। কোনটা যে আসল মন্দির সেটা কিন্তু একটা বিতর্কের বিষয় বলেই আমার মনে হলো। এরপর আমরা চলে গেলাম কিরিটেশ্বরীর গুপ্ত মন্দিরে, যা এই কিরিটেশ্বরী মন্দির থেকে কিছুটা দূরেই অবস্থিত। আমাদের যে গাইড ছিলেন তিনি বললেন এটাই নাকি আসল কিরিটেশ্বরী মন্দির। এরপর আমরা চলে গেলাম মুর্শিদাবাদের ডাহাপাড়ায় জগৎবন্ধু ধামে। এই জগৎবন্ধু ধামে কোনো প্রবেশ মূল্য নেই। এই চারিদিকটি ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। বিভিন্ন ফুল, কাঠগোলাপ ও বিভিন্ন ফুল দ্বারা নির্মিত বাগান রয়েছে। এই মন্দিরটির ভেতরে বসে থাকলে একটা বেশ আলাদা শান্তি পাওয়া যায়। আমরা বেশ অনেকক্ষণই এই মন্দিরটিতে বসেছিলাম এবং এর চারিদিকে যে বাগান রয়েছে সেটা ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখুন কি সুন্দর ফুল রয়েছে চারিদিকে। খুব সুন্দর মেনটেনেন্স এই ধামটার চারিদিকটা। এরপর আমরা চলে গেলাম খোশবাগে, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সমাধি রয়েছে। এখানেও কোনো প্রবেশ মূল্য নেই। এখানেও রিপেয়ারমেন্টের কাজ চলছিল, সেই জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, বাইরে থেকেই দেখেছি নবাব সিরাজউদ্দৌলার সমাধি এবং তার প্রিয়তমা লুৎফুন্নিসার সমাধি। এটি হচ্ছে খোশবাগের বাইরের পরিবেশটা। তবে আমার মনে হয় সমাধিগুলোর ওপরে যদি লেখা থাকতো কোনটা কার সমাধি, তাহলে আর গাইড নেওয়ার প্রয়োজন হতো না। পর্যটকরা নিজেরাই ঘুরে দেখে নিতে পারতেন। আমাদের শেষ গন্তব্য ছিল কাশিম বাজারের ছোট রাজবাড়ি। বড় রাজবাড়িটির ভগ্নপ্রায় দশা এখন, কিন্তু ছোট রাজবাড়িতে প্রবেশাধিকার নেই, আমরা বাইরে থেকেই দেখেছিলাম। এরপরে চলে গেলাম একটি শিব মন্দিরে। এই শিব মন্দিরটি আপনাদের ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। এটি অতি প্রাচীন একটি শিব মন্দির, যাকে বলা হয় পাতালেশ্বর শিব মন্দির। এবার আমরা হোটেলে ফিরে এলাম। এবার ঘরে ফেরার পালা। আমরা 5:30টার হাজারদুয়ারি এক্সপ্রেস ধরলাম বহরমপুর থেকে এবং কলকাতা স্টেশনে ফিরে এসেছিলাম। মুর্শিদাবাদ ভ্রমণ সম্পর্কে আমি কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনাদের প্ল্যানের মধ্যে শুক্রবারটিকে কিন্তু একদমই রাখবেন না, কারণ শুক্রবার মুর্শিদাবাদের অধিকাংশ হাতে সময় থাকে তাহলে আপনি এই জায়গাগুলি ভালো করে কভার করতে পারবেন। কিন্তু হাতে যদি আপনি 3-4 দিন সময় থাকে তাহলে কিন্তু মুর্শিদাবাদের আশেপাশে অনেক কিছু দর্শনীয় স্থান আছে। এখন কিন্তু মুর্শিদাবাদে বিভিন্ন মানের অনেক হোটেল গড়ে উঠেছে, সুতরাং থাকা বা খাওয়ার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আপনারাও বেরিয়ে পড়ুন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আশা করি 2 দিন বা 3 দিনের প্ল্যান করলে মুর্শিদাবাদ ঘুরে দেখতে আপনাদের বেশ ভালোই লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।